সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আমরা ঠিক এই সময় হাজির হয়েছে হ্যাপেনিং পয়েন্ট নতুন বিষয় এবং নতুন অতিথির সাথে। দর্শক, একটি পণ্য আপনি দেখেছেন, কিনতে চাচ্ছেন, কোনো কিছু সার্ভিস আপনি অনলাইনে হোক বা অফলাইনে হোক দেখেছেন, আপনি নিতে চাচ্ছেন, সেই কেনা পর্যন্ত এই যে বিপণন ব্যবস্থা এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেকটাই উন্নত হয়েছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে আজকে আপনার হাতের নাগালে পণ্যটি যে আসছে, তার ভিতরে কিন্তু অনেকগুলো মানুষের শ্রম, কাজ এবং অনেকগুলো মেধার সমন্বয়ে এই কাজটি হয়ে থাকে। এর একটি বিস্তর বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তেমনি আমাদের আজকের বিষয় হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট। সে বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোফাজ্জল হক, বিজনেস ডিরেক্টর, টিকে গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজের স্টুডিওতে। ধন্যবাদ আকাশ, আপনাকে এবং যারা আমাকে দেখছেন এটিএন নিউজের সকল দর্শক এবং শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা। আপনাকে পেয়ে আমরা অনেকটাই আনন্দিত। মোফাজ্জল হক, আপনার কাছ থেকে জানতে চাবো আপনার জার্নিটা প্রোডাক্ট মার্কেটিং, ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে এবং এই বিজনেস ডিরেক্টর হিসেবে আছেন টিকে গ্রুপ। আপনার জার্নিটা কীভাবে শুরু হয়েছে জানতে চাচ্ছি আমি। থ্যাংক ইউ। এটা আসলে বাংলাদেশে যারা মার্কেটিং সেলসে আছে সবাই মোরলেস আমাকে হয়তো চিনবে, আমি অনেকেই চিনি। আমার জার্নিটা অ্যাকচুয়ালি টিকে গ্রুপে শুরু হলো 2008 সালে। তার আগে আমি 1999-এ পার্টেক্সে অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার হিসেবে আমার যাত্রা শুরু। বেসিক্যালি আমি হলো সেলস ফিল্ডের মানুষ। সেলস থেকে শুরু করেছি। সেলস থেকে আমি সেলসের পার্টেক্সে আমি 6 বছর কাজ করেছি। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার থেকে আমি এরিয়া ইনচার্জ পর্যন্ত হয়েছিলাম। দেন আমি একটা সিমেন্ট কোম্পানিতে, ডায়মন্ড সিমেন্ট, হাবিব গ্রুপের একটা প্রতিষ্ঠান, ওটাতে কাজ করেছি 2 বছর। তারপরে আমি 2008 সাল থেকে টিকে গ্রুপের সুপারবোর্ড আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। সুপারবোর্ড আপনারা জানেন বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড রাইট নাও। সুপারবোর্ডের পরে আমি পুষ্টি বাল্কের দায়িত্ব নিই, তারপরে পুষ্টি কনজিউমারের দায়িত্ব নিই, তারপরে ইগল ডেউটিন স্টিলের দায়িত্ব নিই, তারপরে আমি পুষ্টি কনজিউমার ডিভিশন যেটা আপনারা আছেন ওটার দায়িত্ব নেই। সর্বশেষ আমি পুষ্টি স্টিল, ইগল ডেউটিন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আরও 2টা ইউনিট আমরা চালু করি। একটা হলো পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি অ্যান্ড আমরা পিসিএল যেটাকে আমাদের প্রাইম কসমেটিক্স লিমিটেড, এই ব্র্যান্ডগুলো, এই প্রোডাক্টগুলো আমরা ইন্ট্রোডিউস করি। বলতে পারেন আজকে আমার জার্নি প্রায় 26 বছর সেলস মার্কেটিং। দারুণ দারুণ বর্ণিল একটা ক্যারিয়ার এবং অনেক অভিজ্ঞতার ঝুলি আপনার মাঝে। আপনার কাছে দারুণ কিছু বিষয় জানতে চাবো। এই যে আপনি অনেকগুলো ব্র্যান্ডের নাম বললেন, আসলে আমরা একটা দেখি একটি পণ্য যার যে ক্ষেত্রে প্রয়োজন সেক্ষেত্রে সে ব্যবহার করে থাকে, কিন্তু এর মধ্যে যেটা বলছিলাম অনেকগুলো মানুষের মেধা, শ্রম আসলে আছে। আসলে একটি পণ্যের ধারণা থেকে বাজারজাত করা পর্যন্ত অনেকগুলো ধাপ আছে বা সকল মান ঠিক রেখে বাজারজাত করা হয়। আমাদের দেশে আসলে এই মান বা যে ধাপগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় আপনার ধারণা থেকে জানতে চাচ্ছি। প্রথম কথা হলো ম্যানেজমেন্টের একটা সাইকোলজিক্যাল পজিশন, যে ধরেন আপনি আপনার পণ্যটাকে বা আপনার প্রোডাক্ট যেটাকে আমরা অনেকগুলো মানুষের টাচে এটা ক্রিয়েট হয়, এটাকে আপনি কিভাবে দেখতে চান, এই প্রোডাক্টের মান কিভাবে দেখছেন। আমরা যারা টিকে গ্রুপে আমরা কাজ করছি এবং আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে যেটা অ্যালাউ করে যে আমাদের সবগুলো পণ্য যেন আন্তর্জাতিক মানের হয়। এটা হলো 1 নাম্বার। এটা হলো ধারণাগত বিষয় যে আমি আসলে কোন লেভেলের কোন প্রোডাক্ট বানাবো, এটা হলো ধারণাগত বিষয়। সেকেন্ড হলো আমাদের কিছু প্যারামিটার মেনটেন করতে হয় এবং আমাদের কিছু রেগুলেটরি বডি আছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে পণ্যের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএসটিএ আছে এবং আরও বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্নগুলো আছে। ওটার কিছু প্যারামিটার আছে, ওগুলো 100% মেনটেন করতে হয় এবং আমরা এটা মেনটেনও করি। আর বর্তমানে আমরা মনে করি যে কোনো পণ্য এখন আসলে শুধুমাত্র বাংলাদেশের পেরিফেরিতে আমরা এটা যে মার্কেটিং করবো সেই ধারণা থেকে আমরা আর করি না। এটা আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এক্সপোর্ট করব, ইনফ্যাক্ট করছিও। ওই ধারণা থেকে আমরা এটা বাংলাদেশে শুধু আমরা তাই না, অনেকগুলো কোম্পানি, সবগুলো বলবো না, অনেকগুলো কোম্পানি এখন কিন্তু আন্তর্জাতিক মানের পণ্য আমরা উৎপাদন করছি। অনেকগুলো যে মান নিয়ন্ত্রণের ব্যাপার আছে সেগুলো নিয়ন্ত্রণ করে মেনেই আপনারা একদম সুন্দর 100%। আমরা শুধুমাত্র দেশীয় যে আমাদের যে সীমাবদ্ধতা আছে, অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আমরা কিন্তু দেশে এখনো পর্যন্ত করতেও পারি না, অত ফ্যাসিলিটি নেই। বাট আমরা এগুলো বাইরে থেকে করে নেই এবং আমরা একটু ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছি। আপনি যারা একটি পয়েন্ট বলছেন সেক্ষেত্রে আমি যদি একটু যুক্ত করতে চাই, যে আসলে আপনি যদি এক্সপোর্ট করছেন বিভিন্ন জায়গায়, এখন ইন্ডিয়ান অনেক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক বিধিনিষেধ এসেছে পণ্য বাজারজাতের ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে আপনারা কি প্রভাবিত হচ্ছেন কিনা? না, অনেক ধন্যবাদ আকাশ। এটা আসলে আমাদের যারা বিশেষ করে
বাংলাদেশের ফুড সেক্টরে যারা আমরা আছি আমরা এটার জন্য একটা বড়সড় ব্যারিয়ারের শিকার। অনেকগুলো পোর্ট ওরা বাংলাদেশের জন্য বন্ধ করেছে ইন্ডিয়া। তো এটা একটা যেহেতু রাজনৈতিক বিষয়, রাজনৈতিক নেতৃত্ব এটা ঠিক করবে। হ্যাঁ, এটা থেকে আমরা অনেকগুলো অর্ডার আমাদের ক্যান্সেল হয়েছে, অনেকগুলো অর্ডার আমরা পেয়েছি এবং এগুলো আমরা প্রোডাকশন প্রসেসে ছিলাম বা এটা মাঝামাঝি অবস্থান ছিল, WIP-তে ছিল, সবগুলো কিন্তু অর্ডার ক্যান্সেল হয়েছে। তো আমরা এই জন্য সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এই বিষয়গুলো একটা রাজনৈতিকভাবে এটাকে কূটনৈতিকভাবে মেইনলি এটা সুরাহা হবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা যে আনায়নের একটা বড় সেক্টর ছিল বিশেষ করে 7 সিস্টার্স আমাদের প্রচুর প্রোডাক্ট যেহেতু বাংলাদেশে সেটা এখন আমরা সেক্ষেত্রে আপনার যেহেতু একটু খুবই বড় কোম্পানি, অনেক বড় কোম্পানির সেম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আপনার দৃষ্টিকোণ থেকে নতুন কোনো বাজার কি খুঁজে পেয়েছেন কিনা এবং আপনারা কি খোঁজার চেষ্টা করছেন কিনা? কারণ আমরা অনেকভাবেই শুনেছি নতুন বাজার আমরা খুঁজে নেব বা আমাদের তেমন কোনো সমস্যা হবে না, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা হলো ধরেন প্রতিটা কোম্পানির কিছু প্রিপারেশনের বিষয় থাকে। যেমন ধরেন ইন্ডিয়াতে যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করতাম বা এটা যে ইউরোপে যে একই প্রোডাক্টের একই রকম ডিমান্ড থাকবে নট দ্যাট। তাছাড়া ওই ইউরোপের মার্কেটের জন্য আমরা যে প্রোডাক্ট এটার জন্য আমাদের প্রত্যেকের প্রিপারেশন, আমাদের যে এস্টাবলিশমেন্ট সেগুলোও কিন্তু প্রিপারেশনটা আলাদা করতে হয়। তো এটা একটা সময় সাপেক্ষ, বাট আমরা একটা রেডি বাজার হারালাম, আমাদের সেটাই একটা দুশ্চিন্তার বিষয়। তবে আমরা আশা করব সরকার কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে এটা সুরাহা করবেন। আর আমরা এটা তো বাজার খোঁজা, নতুন নতুন মার্কেট এক্সপান্ড করে এটা একটা চলমান প্রক্রিয়া। আমি চাইলেই এই ধরেন আজকে একটা ইউরোপের মার্কেটে নতুন দেশে যে পেনিট্রেট করতে পারবো চাই না। ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু নর্মস, কিছু ফর্মুলা এগুলো তো আছে, এগুলো মেনে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের বাজারকে আরও এক্সপান্ড করার জন্য। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। সহজ ভাষায় বলতে গেলে আসলে অবশ্যই এটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমার রেডি মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটি বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি জানতে চাই, একটি পণ্য আমরা আসলে দেখতে পাই যে চকচকের লোগো বা প্যাকেজিং এগুলোর উপর ভিত্তি করে কি একটি পণ্যের ব্র্যান্ড তৈরি করা যায়, নাকি আরও কিছু বিষয়, অনেকগুলো বিষয় আসলে লক্ষ্য রাখতে হয়? কি বলবেন আপনি? না, এটা একটা উপাদান মাত্র। ধরেন চকচকে প্যাকেট, ব্র্যান্ডিং এগুলো একটা উপাদান, কিন্তু এটা একটা সামগ্রিক একটা সাইকেল মেনটেন করতে হয়। ধরেন আমাকে সবচেয়ে ভালো আপনার র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করলে সেক্ষেত্রে ধরেন আপনি সাপ্লাই চেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আপনি প্রপারলি মেনটেন করছেন কিনা সেখানে প্রোডাকশনের ভূমিকা আছে, তারপরে আপনি প্রপার পণ্যটা কাস্টমারের হাতে পৌঁছে দিচ্ছেন কিনা সেখানে আপনার ডিস্ট্রিবিউশন প্রসেসের একটা ব্যাপার আছে। তারপরে আসলে হলো আপনার ধরেন আপনি ডিস্ট্রিবিউট কার কাছে করবেন, আপনার প্রপার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আছে কিনা তার উপর ডিপেন্ড করে, তারপরে কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে এবং প্রোডাক্টটা পেয়ে কাস্টমারের তার রুচি, চাহিদা, পছন্দ অনুযায়ী হলো কিনা তার উপর ডিপেন্ড করে এবং রিটার্ন কাস্টমার হচ্ছে কিনা, সে কতটুকু স্যাটিসফ্যাকশন পেলো এই প্রোডাক্টটা ইউজ করে, সেটার একটা কাজ করতে হয়। এটা আসলে কোনো পার্টিকুলার উপাদান দিয়েই একটা প্রোডাক্ট মার্কেটিং হয় না। এক্ষেত্রে আপনি সামগ্রিক, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড মার্কেটিং বলি, সামগ্রিকভাবে এটার আসলে সাইকেলগুলো মেনটেন করতে এবং সামগ্রিক বিষয়ে আপনাকে নজর রাখতে হবে, তখনই একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। দারুণভাবে বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো, একটি বিরতির সময় হলো, বিরতির পর আসছি। দর্শক, সময় হলো হ্যাপেনিং পয়েন্টে একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। জনাব মুফাজ্জল হক, আমরা আলোচনা করছিলাম প্রোডাক্ট মার্কেটিং, ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। আসলে তরুণ প্রজন্মের জন্য আপনি কি বলবেন প্রোডাক্ট মার্কেটিং এবং ব্র্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে? তাদের আসলে এখন যে আমাদের পুঁথিগত বিদ্যা, এই বিদ্যার সাথে আমাদের যে বর্তমান মার্কেটের সাথে তারা যে তাল মিলিয়ে চলতে পারছে কি না, এবং কিভাবে তারা আসলে নিজেদের ডেভেলপমেন্ট করতে পারে বলে মনে করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ফোরামে বলে আসতেছি, আসলে আমাদের এই জায়গাটাতে কিছু পরিবর্তন এবং কিছু ইন্টিগ্রেশন খুব জরুরি। ধরেন আমার যে ছেলেটা মার্কেটিংয়ে 4 বছর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আসছে, দেখা যাচ্ছে হলো সে যে চিন্তা চেতনা, যে যেভাবে সে প্রস্তুত হয়ে এসছে,
ফিল্ড কিন্তু সেরকম না, ফিল্ডের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। একটা ছেলে যারা মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করছে সে বিশ্বাস করছে সে শুধু ক্রিয়েটিভ কিছু কাজ করবে এবং সে শুধু মার্কেটিংয়ের যে 4P এগুলো নিয়ে কথা বলবে এবং এটাই মনে মার্কেটিং, কিন্তু বাস্তবতা সেটা না। বাস্তবতা যেটা হচ্ছে, বাস্তবতা হলো মানে মার্কেটিং একটা বড় অংশ জুড়ে আছে হলো সেলস মার্কেটিং, যেটা আপনার রেভিনিউ জেনারেশনের কোম্পানিকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে। আর ওরা আমার সেন্সে ওরা যেটা ফিল করে সেটা হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং অনলি। তো মার্কেটিং মানে শুধু ব্র্যান্ড মার্কেটিং না, মার্কেটিং মানে এখানে সেলস থাকবে, ব্র্যান্ড থাকবে, ডিস্ট্রিবিউশন থাকবে, R&D থাকবে, রিসার্চ থাকবে। এই জায়গাগুলোতে আসলে অনেক বেশি পরিশ্রম এই জায়গাগুলো। আপনি যেটা বলছেন 4P, এছাড়া আসলে যে R&D রিসার্চ এই ডেভেলপমেন্টের এগুলোর বিষয়ে তারা অনেকটা জানেই না হয়তো বা। না জানে, আমি জানে না সেটা বলবো না, জানে, বাট ওদের যে প্রিপারেশন এবং একটা মার্কেটিং অ্যান্ড বিজনেস দুই জিনিস। বিজনেসের একটা ছোট্ট অংশ কিন্তু মার্কেটিং। তো এই জায়গাটাতে ফোকাস বেশি। হোয়ারএস আমার বিজনেস ডিপেন্ড করে অন্যান্য জিনিসের উপরে, প্রোডাকশন বলেন, আপনার R&D বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, ব্র্যান্ডিং বলেন, সেলস মার্কেটিং বলেন, এই জায়গাগুলোতে তাদের আসলে অনেক ধরনের বলতে পারেন তার যে প্রিপারেশান, এটা যখন সে বাস্তবতায় সেগুলিতে যখন তাকে কাজ করতে দেওয়া হয় সে কালচারালি শকড হয়। এবং মোস্ট অফ দ্য মার্কেটার যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে তারা কিন্তু মার্কেটিং করে না, এরা কিন্তু অন্যান্য পেশায় চলে যায়। হোয়ারএস যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে ধরেন আপনার ইসলামিক হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইভেন সাম ইঞ্জিনিয়ার্স, অ্যাকাউন্টেন্ট এখন কিন্তু মার্কেটিংয়ে ইন করছে। তো একটা আমরা যেটা বিশ্বাস করি যারা মার্কেটিং করবে তারা যদি মার্কেটিং থাকতো খুব ভালো হতো। সেই জন্য আমরা এক ধরনের ক্রাইসিস ফিল করি আসলে ফিল্ডে, যখন আমার রেভিনিউ জেনারেশন মেইন স্টেক হোল্ডার হয় আমাদের সেলস ফোর্স, সেখানে কিন্তু তারা কাজ করতে আগ্রহী না, কারণ এটা পরিশ্রম এটা। কিন্তু আমি ছেলেদেরকে বা বিভিন্ন ফোরামে বলার চেষ্টা করছি আমাদের এখানে বড় অংশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেলস ম্যানেজমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকা উচিত রাদার দেন মার্কেটিং ডিপার্টমেন্ট। অনেকেই এটা আমার সাথে এগ্রি করছেন, কিছু কিছু বিশ্ববিদ্যালয় চালু করার চেষ্টাও করছেন। তো এটা আমার একটা আবেদন থাকবে যে বিজনেস জেনারেশনের জন্য আমাদের ইঞ্জিনিয়ার যেমন দরকার, আমাদের সেলস পিপল, এক্সপার্ট সেলস পিপল, কাস্টমার সাইকোলজিটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এবং ডোর টু ডোর কাজ করার জন্য যে মানসিকতা সেটা তৈরি হওয়া দরকার। তো সেই জায়গাটাতে একটা ব্রিজিং দরকার। আমরা কাজ করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করছে, মার্কেটিংয়ের এক্সপার্টদেরকে এনে তাদের সাথে করা, কোলাবোরেশন করা, আবার বিশ্ববিদ্যালয়ে যারা ওদেরকে বিভিন্ন হাউজে নিয়ে ট্রেনিং করানো, এই বিষয়গুলো ব্রিজিংয়ের কাজটা আর একটু বেশি হওয়া উচিত। তাহলে আমাদের প্রফেশনাল তৈরি হবে। প্রফেশনাল কীভাবে তৈরি হয়? আপনি যা পড়বেন তা বাস্তব ফিল্ড এক্সারসাইজ করবেন। যেমন ধরেন ডক্টর প্রফেশনাল বলি, ইঞ্জিনিয়ার প্রফেশনাল, অ্যাকাউন্টেন্ট বা CA ICM যারা পাস করে তারা প্রফেশনাল। কারণ কি? উকিলরা প্রফেশনাল, কারণ হলো যারা যা পড়ছে তা প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সারসাইজ করছে। কিন্তু আমরা যারা মার্কেটিং পড়ছি প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে তাদের ওই ইয়েটা গ্যাপ আছে। তো আমরা এই জন্য বলছি প্রফেশনালিজম তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশন একটা কোলাবোরেশন দরকার এবং নিয়মিতই হওয়া উচিত। সবচেয়ে ভালো হয় এটা যদি পলিসির মধ্যে ইনক্লুড করা যায়। সরকার যদি উদ্যোগটা নেয় তাহলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা একটা MIB করার চেষ্টা করেছি ইনফ্যাক্ট মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ওখান থেকে একটা ব্রিজিংয়ের কাজ চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিভিজুয়ালি তারা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় ডাকে যায়। তো এটা যদি কোনো পলিসি মেকিংয়ের সাথে অ্যাডপ্ট করা যায় তাহলে এটা খুব ভালো হয় আর কি। দারুণ বলেছেন। সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, আমি এটি নিউজের দর্শক এবং আমি আপনার কাছ থেকে অভিজ্ঞতা যদি জানতে চাই, আসলে আমি ধরুন একজন স্টুডেন্ট, আমি মার্কেটিং নিয়ে পড়ছি, আমি BBA পড়ছি, আমি অনার্স বা মাস্টার্স পড়ছি, আসলে আমি আমাকে কিভাবে প্রস্তুত করতে পারি মাজারের, যেমন আপনি বলছিলেন কালচারালি শক খায় মার্কেটে নেমে, সেক্ষেত্রে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারি? প্রথম কথা হচ্ছে আপনি যে মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হলেন এজ এ স্টুডেন্ট, তা আপনি কি আসলে মার্কেটিং করতে চান কিনা? মার্কেটিং যখন করবেন আপনাকে মার্কেটিং, সেলস, বিজনেস, সর্বোপরি বিজনেসটাই আসল। বিজনেস আপনাকে বুঝতে হবে। তো বিজনেস যদি বুঝতে চান আপনাকে কিছু প্র্যাকটিক্যাল স্টুডেন্টশিপের পাশাপাশি আপনি যদি কিছু ইন্টার্নশিপ করেন এবং সেটা যদি প্র্যাকটিক্যাল নলেজ যদি আপনি মার্কেটে একটা ধরেন, অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি যে আপনার আসলে আপনি যখন ইন্টারভিউ করি আমরা তখন জিজ্ঞেস করি আপনি কি করতে চান, তখন উনি আসলে সে ডিফাইন করে বলতে পারে না যে আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব বা আমি কি হতে চাই, এটা কিন্তু সে বলতে পারে না। তাহলে এটা একটা বড় গ্যাপ বা এটা একটা ফাইন্ডিংস আমার। তখন স্টাডি লেভেলে যদি এটা তাকে ওই নলেজটা দেওয়া হয় একটা কোম্পানি কীভাবে চলে, তার অর্গানোগ্রাম কী,
অর্গানোগ্রাম বলতে আমরা বিভিন্ন স্ট্রাকচারাল পজিশনের কথা বলছি, তখন সে নিজেকে কিসের জন্য তৈরি করছে এই প্রিপারেশনটা তার থাকবে, কোন সেক্টরে সে কাজ করছে বা করবে। Right. তো এখন যদি বলি যে আমি ধরেন মার্কেটিংয়ে কাজ করবো, তো মার্কেটিং কী কাজ করবে, কোন কাজটা করবেন, কোনটার জন্য আপনি নিজেকে যে প্রিপেয়ার করেছেন। আমরা যখন ইন্টারভিউ করি তখন কিন্তু আমরা স্টুডেন্টদেরও একদম ফ্রেশ স্টুডেন্ট কিন্তু আমি বিজনেস বিষয়ে পড়ার জিজ্ঞেস করি না, তার বেসিকটা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করি। দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমরা অনেক হতাশ হই আর কি। তো এই জন্য যখন আপনি স্টুডেন্ট, আমার পরামর্শ থাকবে হলো যখন আপনি মার্কেটিং বিষয়ে পড়ালেখা করছেন, এটা কিন্তু একটা বিজনেস ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট মার্কেটিং, তো আপনি বিজনেস সম্পর্কে জানবেন, তো বিজনেস কীভাবে রান করে, কত ধরনের বিজনেস আছে, বা আপনি যদি আমার কোম্পানির কথা বলেন সেটার বিজনেস প্যাটার্ন এক নম্বর, আর আপনি যদি এটিএন বাংলার বিজনেসের কথা সেটার বিজনেস প্যাটার্ন অন্য ধরনের, তাহলে আমরা ফোকাস ঠিক করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত। আপনি তো বিজনেস সার্ভিস অনেকগুলো সেক্টর আছে, কোন সেক্টরের জন্য আপনি নিজেকে তৈরি করছেন সেটা ফোকাস ঠিক করে সেই অনুযায়ী নিজেকে যদি বলা যায় একদম নিশ সিলেকশন, যে আমি মার্কেটিংয়ের বা আমি বিজনেসের কোন সেক্টরে কাজ করব সেটার উপরে নিজেকে শক্ত করা এবং সে ব্যাপারটায় মানে সে ব্যাপারটা জানা এবং কাজ করা, যেটা অনেকে আমরা জানি না। আসলে আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, দ্যাটস ইট, কিন্তু আসলে ব্র্যান্ডিং সেলসে কোথায় কাজ করবো সেটার ব্যাপারে আমরা দৃষ্টিগোচর হই না। এ ব্যাপারে আসলে তরুণ প্রজন্মের প্রশ্নটা করেছি, তারা হয়তো বা ফোকাস করবে। আমি যদি শেষ একটি বিষয় জানতে চাই, বিশ্ববাজার বাংলাদেশের পণ্য ছোট করে জানবো, আসলে স্থান দখল করতে আসলে কি পারছে, এবং যদি না পারে কেন পারছে না? না, পারছে না আমি সেটা বলবো না। আমাদের ধরেন আমি যে সেক্টরগুলোতে কাজ করেছি, ফর এক্সাম্পল আমি যদি বলি ফুড সেক্টর, পার্টিকেল সেক্টর, আমরা স্টিল সেক্টর, এই যেগুলোতে আমার এক্সপিরিয়েন্স আছে, সিমেন্ট সেক্টর, এগুলোতে আমি কাজ করেছি আমার ক্যারিয়ারে। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই আমরা ভালো করছি ডে বাই ডে। তবে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ফ্যাসিলিটিস, কিছু পলিসিগত ব্যাপার, আর কিছু ওই সামর্থ্যের ব্যাপার, আর কিছু প্রিপারেশনের ব্যাপার, এই চারটা দিক দিয়ে কিন্তু দেশ আগাচ্ছে, আমরাও সমান্তরালে এগিয়ে যাচ্ছি। আমাদের এক্সপোর্ট ডে বাই ডে বাড়ছে, আমাদের প্রোডাক্টের ডিমান্ড আসছে বাইরে থেকে। আমরা যে শুধুমাত্র বাংলাদেশি পণ্য তা না, অনেক দিকে দেখা যাচ্ছে কি বিদেশি পণ্য, বাংলাদেশি পণ্য বিদেশি মোড়কেও তো কিন্তু তারা অনেকে বিক্রি করছে। তো দেখা যাচ্ছে হলো এইটা আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হয়তো আমার ব্র্যান্ড আমি ওখানে ক্যারি করছি না, হয়রাস অন্য বিদেশি ব্র্যান্ড কিন্তু আমি এখান থেকে সাপ্লাই দিচ্ছি। এটা একটা ধরনের সক্ষমতা। আরেকটা হলো আমার ব্র্যান্ড এই মুহূর্তে ধরেন বিশ্বের প্রায় 45টি দেশে আমরা এক্সপোর্ট করছি। তো এটা আমরা ডে বাই ডে আমাদের ইনক্রিজ করছে। তো আমাদের দেশের যে গবেষণার প্রসেস, গবেষণার প্রতিষ্ঠান এবং সরকার যদি এই জায়গাটাতে ইনসেন্টিভের যে পরিমাণ সেগুলো যদি ফোকাস করে, আমার মনে হচ্ছে এটা যে এক্সপোর্টিং যে কয়েকটা সেক্টর আছে এটার একটা ভালো সম্ভাবনা আমাদের। আসলে অবশ্যই সম্ভাবনার বাংলাদেশ, আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, আমাদের পণ্য বিশ্ব দরবারে আরো পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব মোফাজ্জল হক আপনার আলোচনার জন্য। আপনার সাথে পরবর্তী আবার যুক্ত হয়ে আরো বিষয় নিয়ে আলোচনা করব আমরা। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।